বানায় দেই তাহলে বেস্ট হবে। এখানে বিল্ড কনফিগারেশন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে না কোটলিনের এটা? কোনটা? সরি, এখানে তো আমি ওয়েট 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 এখানে আমি যদি জাভাতে দেই তাহলে ওকে জাভাটা ক্রিয়েট করা আছে, সো আমি এটা দেখাই দিই আপনাদের। আমি বলে স্যার দেখা গেলে বুঝতে পারবেন আপনারা ইজিলি। আচ্ছা, সো যে জিনিসটা হয় যেমন আমরা যখন এই জায়গা থেকে প্রজেক্ট ক্রিয়েট করি, সো এখান থেকে যেমন আমরা নিউ থেকে আমরা প্রজেক্ট করছি, নিউ প্রজেক্ট দেখেন এই যে অ্যাক্টিভিটি এটা জাভাতে নাই, কিন্তু এখানে যে জেমিনি দেন আপনি যা যা পাবেন সবগুলো কিন্তু কটলিনের কোড। এই যে কটলিন আগে ছিল আমাদের জাভাতে, আমরা জাভা ইউজ করতে পারতাম, দেন আমরা জাভা এবং কটলিন দুইটা ইউজ করতাম বিকজ একটার সাথে সম্পর্ক ছিল। জাভা মাস্ট বি যে ইউজ করতে হতো বিকজ লিমিটেড ছিল কটলিনের অনেক কিছু, বাট এখন যেটা হয়েছে কটলিনের সব কিছু চলে আসছে, ইভেন তো কটলিন এখন মাল্টি প্ল্যাটফর্ম মোডে কাজ করে। তো তখন যে জিনিসটা হয় তখন আমাদের জাভার কোনো ইউজই লাগে না। আচ্ছা, এখন যে প্রশ্নটা আসছে আপনি জাভা কেন আপনি ইউজ করবেন বা জাভা কেন আমি ইউজ করতে পারবো, এটা দেখেন যখন আপনি জাভা ইউজ করতে যাবেন বা কোড যাবেন তখন আপনাকে অনলি জাভাতে যেরকম আমরা কোড লিখি, যে আপনি যখন জাভাতে গিয়ে জিইউআই আপনি ডেভেলপ করেন তখন আপনি কি করেন, আপনি এটা মডিউল বা আপনি কি বলে এটাকে লাইব্রেরি ইউজ করেন, ফর এক্সাম্পল সুইং ইউজ করেন বা আদার্স কিছু ইউজ করেন, তখন কি হয় শুধুমাত্র আপনি ইম্পোর্ট করেন ওই পার্টিকুলার লাইব্রেরি থেকে। এখানে যে জিনিসটা হয় যখন আপনি অ্যাক্টিভিটি সিলেক্ট করবেন অটোমেটিকলি অ্যাক্টিভিটি গুলো আসলে কটলিনের অ্যাক্টিভিটি বিকজ অ্যান্ড্রয়েড নেটিভের এখন অফিসিয়ালি জাভাটা আর মানে অ্যান্ড্রয়েড নেটিভ ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ হয় না। তো তার যে সাপোর্ট যেটা আছে সব আপনি পাবেন না। এখানে দেখেন আপনি যতগুলোই আছে সবগুলো হলো কটলিনের কোড। সো আপনি যদি আনটিল নো অ্যাক্টিভিটি ছাড়া যেটাই সিলেক্ট করেন আপনি কটলিনটা ইউজ করতেছেন বাই ডিফল্ট। যখন নো অ্যাক্টিভিটি দিবেন তখন আপনি একটা অপশন পাবেন যে আমি জাভাটা ইউজ করতে পারবো, বাট এই জন্য আপনাকে কি করতে হবে, এইগুলাকে আপনি ইউজ করতে পারবেন না। আপনি কি করতে হবে, অনলি জাভাতে যেরকম আমরা এক্সএমএল ফাইল ইউজ করি বা জাভাতে আমরা যে কোডগুলো লিখি ওই কোডগুলো লিখতে পারবেন। এখানে কোনো মেইন অ্যাপ্লিকেশন যেভাবে আমরা লিখি এই জায়গায়, ফর এক্সাম্পল যেমন এই জায়গায় যে আমরা কোটলিনের স্ট্রাকচার লিখি যে মেইন অ্যাক্টিভিটি লিখে এইভাবে আপনি ইউজ করতে পারবেন না। আপনি আপনার মতো জাভাতে যেরকম আমরা লিখি ভয়েড মেইন ফাংশন যেরকম ওই রকম স্ট্রাকচার লিখতে হবে। সো এইখানে যে যাবতীয় আমরা এক্সএমএল ফাইল বা আদার্স যেগুলো আছে এগুলো আপনি ইউজ করতে পারবেন না বিকজ জাভাতে এই সাপোর্টটা আমাদের নাই কোটলিনের জন্য, বিকজ কোটলিন অফিসিয়ালি পুরোপুরি রিপ্লেস হয়ে গেছে। সো এই জন্য আপনি আইদার কোনো ফাংশনালিটির জন্য ফর এক্সাম্পল আপনার জাভা লাইব্রেরি দরকার পড়তেছে তখন আপনি এটা ইউজ করতে পারবেন, বাট এজ এ প্রজেক্ট স্ট্রাকচার হিসেবে আপনি আইদার জাভা অথবা কটলিন যে কোনো একটা ইউজ করতে পারবেন। বাট এখন প্রেফার হলো কটলিন বিকজ কটলিন পুরোপুরি স্ট্রাকচার রিপ্লেস হয়ে গেছে জাভার কাছে। ঠিক আছে কিনা? জি স্যার। So, আপনি যদি এরকম চান যে আমি জাভাতে লিখবো কটলিনে কাজ করবে কোড, তাহলে কাজ করবে না। এই জন্য আপনাকে লাইব্রেরির মতো কাজ করতে হবে যে আপনি অনেক লাইব্রেরি আমার জাভাতে আছে, দেন আমি এটাকে ইম্পোর্ট করছি, ইম্পোর্ট কাজ করে করে দেন এটা কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। আচ্ছা, সো এটা মূলত আপনাদের তো মিসকনসেপশন ছিল যে জাভাটা কেন আমি ইউজ করতে পারবো না। সো এই কারণেই মূলত, কারণ কটলিন এখন পুরোপুরি রিপ্লেস হয়ে গেছে, আগে ছিল এখন নাই। ইভেন দো আমি এইখানে একটু ওল্ড অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করতেছি, যারা আরো আপডেট ইউজ করতেছেন অ্যান্ড্রয়েড স্টুডিও তারা হয়তো আরো অনেক লিমিটেশন পাবেন এই জায়গায়, যে পুরোপুরি জাভাটাকে রিপ্লেস করে ফেলতেছে এরকম পাবেন, বিকজ আমি একটু একটু ওল্ড অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করছি, তো এই জন্য আমার প্রজেক্টের জন্য, তো এই জন্য অনেকগুলো ফাংশনালিটি এখনো রয়ে গেছে জাভার। আচ্ছা, সো যে জিনিসটা ছিলাম এরকম যখন আমরা এক্সএমএল ফাইল বললাম যে এক্সএমএল ফাইলে আমরা মূলত ইউআইটা ডিফাইন করবো। সো এখানে যদি একটু খেয়াল করেন এখানে যখন এক্সএমএল ফাইল আমরা যখন ডিক্লেয়ার করি বা ইউজ করি তার কিছু স্ট্রাকচার আছে, যেমন স্ট্রাকচার হলো প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপে থাকে। কিরকম যে এখানে যদি খেয়াল করেন একটা এই জায়গায় আসি আমরা, যেমন এখানে একটা কনস্ট্যান্ট লেআউট নামে একটা ট্যাগ আছে যেটা এক্সএমএল এর ট্যাগ। আমরা এখানে দেখছি যে অ্যান্ড্রয়েড অ্যাপস দেন কনস্ট্যান্ট লেআউট দেন উইজেট দেন কনস্ট্যান্ট লেআউট। সো এইটার আবার যেভাবে আমরা এইচটিএমএল ট্যাগ করে আসছি, যে এইচটিএমএল আমরা দেখি যে স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ আছে, ঠিক একইভাবে এটাতে
স্টার্টিং এবং ক্লোজিং ট্যাগ দেখি, খেয়াল করে দেখবেন এই যে জায়গায় আমাদের স্ল্যাশ দিয়ে আমাদের ট্যাগের নামটা, সো সেম যেভাবে আমরা জাভাতে ট্যাগ করি, সো একই রকম এক্সএমএল আমরা সেম পার্টিকুলার মার্কআপের মতো আমরা কাজ করি। এখানে আপনি বাকিগুলো যদি দেখেন, টেক্সট ভিউ বা গ্রিড লেআউট বা এখানে বাটন বা আপনি এখানে ম্যাটেরিয়াল বাটন যাই দেখেন না কেন, সব এরকম স্ট্রাকচারে কাজ করে। এক্সএমএল যে স্ট্রাকচার যেটা আছে আমাদের প্যান ক্লোজিং ওই স্ট্রাকচারে। আচ্ছা, এটা হলো একটা জিনিস। সেকেন্ড একটা জিনিস হলো আমরা বলতেছিলাম যে চাইল্ড প্যারেন্ট রিলেশনশিপে কাজ করে কিভাবে, যে এখানে খেয়াল করেন এটা হলো রুট স্ট্রাকচার। একটা যদি ট্রি ডায়াগ্রাম চিন্তা করেন, ট্রির সবার উপরে যেটা থাকে আমরা এটা বলি রুট, এবং রুটের নিচে আমরা বলি তার সিবলিংস আমরা বলি। রুটের আবার চাইল্ড থেকে আবার চাইল্ডের থাকে ওগুলো সিবলিংস আমরা বলি। তো এখানেও সেম প্রিন্সিপালটা ফলো হয়। আপনি যদি এখানে খেয়াল করেন কনস্ট্যান্ট লেআউটের এগুলো হলো তার চাইল্ড, প্রত্যেকটা এক একটা চাইল্ড বা ওই রুটের এক একটা অংশ আমরা বলতে পারি। সো টেক্সট ভিউ ওই কনস্ট্যান্ট লেআউটের একটা অংশ, এখানে একটা টেক্সট ভিউ, এখানে একটা টেক্সট ভিউ, দেন গ্রিড লেআউট, এইভাবে। আবার গ্রিড লেআউটের ভিতরে যেহেতু একটা অলরেডি চাইল্ড, কার চাইল্ড, এটা হলো কনস্ট্যান্ট লেআউটের, কিন্তু গ্রিড লেআউটে যদি খেয়াল করেন তার ভিতরে আবার অনেকগুলো চাইল্ড আছে যেগুলো হলো এই পার্ট। তার মানে এখানে একটা যেটাকে আমরা বলি প্যারেন্ট চাইল্ড, দেন আবার তার চাইল্ড, কাইন্ড অফ এরকম দাদা দেন বাবার ছেলে, এরকম রিলেশনশিপে এই মোডটা কাজ করে। ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, কোয়েশ্চেন থাকলে বলবেন যে এই কোয়েশ্চেন আছে, তাহলে ইজি হবে আপনার জন্য গ্র্যাব করা। আচ্ছা, এখন আসি আমরা এটা স্ট্রাকচার কিভাবে কাজ করে। আচ্ছা, যদি আপনারা HTML বা এরকম একসময় আগে দেখে থাকেন তাহলে ইজিলি হয়ে যাবে, ইজিলি বুঝতে পারবেন। বাট তারপরে আমি বলি আপনাদেরকে যে এটা কিভাবে কাজ করে। এটা সবসময় এই কি ভ্যালু আকারে কাজ করে। যেমন আমরা বলি যে জেসনে আমরা যখন দেখি যে কি ভ্যালু একটা কনসেপ্ট আছে, যেটা হলো প্রত্যেকটা কি এর এগেইনস্ট একটা ভ্যালু থাকে। এখানেও সেম একই কাজটা, এখানে আমরা এটাকে বলি প্রপার্টি। সো এখানে যদি আমরা উপরে আসি, যেমন এখানে একটা অ্যান্ড্রয়েডের প্রপার্টি দেওয়া আছে, দেন অ্যাপের প্রপার্টি, মূলত এটা এক্স্যাক্টলি তার পাথটাকে সিলেক্ট করছে। ঠিক একইভাবে এখানে যদি আমরা দেখি যে লেআউট ওয়াইড বা লেআউট হাইট, এটা বলতে আমাদের অ্যাপের হাইট এবং ওয়াইড, দ্যাট মিনস যে লেআউটে আমরা কাজ করতেছি অ্যান্ড্রয়েডের যে লেআউটে, সো আমরা বলতেছি এই স্ক্রিনে কাজ করতেছি, যেহেতু এটা অ্যাক্টিভিটি মেইন একটা অ্যাক্টিভিটি, আমরা বলতেছিলাম যে ইউআই পার্টটা এক্সএমএল এর থাকে আর লজিক্যাল পার্টটা কোটলিন ফাইল থাকে। তো এখানে লেআউট ওয়াইড যে অপশনটা আমরা দেখি, এটা কার ওয়াইড, এটা হলো ওই ইউআই পার্ট যে স্ক্রিনটা আমরা দেখি তার ওয়াইডটা কিভাবে থাকবে তাকে আমরা ডিফাইন করতেছি। আমরা এখানে বলতেছি ম্যাচ প্যান। ম্যাচ প্যান মিনস হলো যে এটা একটা ট্যাগ, আমরা বলতেছি যে এখানে ম্যাচ প্যান ছাড়াও আরো অনেকগুলো আছে। সো ম্যাচ প্যান হলো যে ওই স্ক্রিনে ডিভাইসে যতটুকু জায়গা আছে বা ততটুকু জায়গা সে এখানে গ্র্যাব করে নিবে। তার মানে ওয়াইডে আমরা বলতেছি যে তার প্যারেন্ট, দ্যাট মিনস এখানে প্যারেন্টটাকে যে কনস্ট্যান্ট লেআউট যেটাকে আমরা এখানে আসতেছি, সেই লেআউটটার যা ওয়াইড আছে, যে ওয়াইডটা সে স্ক্রিন থেকে পাবে, ওই স্ক্রিনটা বা ওই ওয়াইডটা আমরা এখানে আমার এই জায়গায় লেআউটে এটাকে সেট করে দিছি। ঠিক একইভাবে হাইটটা এরকম চাইলে আমরা এটাকে আমাদের মতো চেঞ্জ করতে পারবো। যেমন কিরকম, যদি এখানে ফর এক্সাম্পল দিলাম যে 23 ডেনসিটি পিক্সেল দিলাম বা ইঞ্চি দিলাম বা মিলিমিটার, যেরকম আমরা চিন্তা করি আমাদের স্ক্রিনের সাইজটা। সো এখন দিলাম 23 ডেনসিটি পিক্সেল, যদি আমি এটাকে রান দিই, আসতেছে না, যে সমস্যা নেই। এখানে যদি One thing I want to so currently I'm working on that project. So there also I am currently doing the full time. What's happening in a second? Working with দেখাই from the collaboration. আচ্ছা, এখন খেয়াল করেন। সো আমরা এখানে দিচ্ছি কি কনস্ট্যান্ট লেআউটের হাইট এবং ওয়াইড।
আমরা এখন সিলেক্ট করে দিয়েছি 100 ডেনসিটি পিক্সেল থাকবে ওয়াইড এবং 100 ডেনসিটি পিক্সেল থাকবে হাইট। খেয়াল করে দেখেন এখানে আমাদের একটা মোড আছে যেটাকে আমরা বলি পিভি মোড বা স্পিড মোড যেটা বলতে আমরা। সো এখানে আমরা যে ডিজাইনটা আমরা করবো এই যে আমরা এটাকে রিফ্লেক্ট করতেছে। আর যদি এখানে আমরা আউটপুট পাইতেছি না, বাট এইখানে আমরা দেখতে পাচ্ছি আসলে এটা কিভাবে কাজ করতেছে। তো যদি খেয়াল করে দেখেন এখানে কিন্তু অলরেডি এই মোডটা যদি আমি এটাকে কমেন্ট করে রেখে দিই তাহলে জিনিসটা আরো ইজিলি আপনাদের গ্রাফ করতে ইজি হবে। খেয়াল করে দেখেন অলরেডি যে লেআউটটা আমরা ডিজাইন করছি সেটা আমরা বলছি 100 সো খেয়াল করে দেখেন এখানে লেফটের এক্স এবং এক্স ওয়াই অ্যাক্সিস থেকে সে কিন্তু 100 অলরেডি ধরে নিয়েছে যে স্ক্রিনের বাম দিকে ওয়াইড হিসেবে 100, হাইট হিসেবে 100 সে ওই লেআউটের জন্য ডিসাইড করে দিয়েছে। আচ্ছা যদি আমরা একটু বাড়াই তাহলে একটু আইডিয়া পাবেন। সো খেয়াল করে দেখেন 200 জন্য যে কাজটা হলো সে ওয়াইডে স্ক্রিনের যতটুকু অংশ আছে তার থেকে 200 ডেনসিটি পিক্সেলের স্পেসটা নিয়ে আসছে। ঠিক একইভাবে আমরা বলতেছি এখানে আগে যেটা আমরা বলছিলাম যে ম্যাচ প্যারেন্ট নিয়ে আসবে। ম্যাচ প্যারেন্ট জিনিসটা হলো যে যা জায়গা আছে তা। আচ্ছা এখানে একটা জিনিস আছে যেমন এইখানে ম্যাচ প্যারেন্ট আমরা আছে র্যাপ কন্টেন্ট আছে, যেটা কাজ হলো যতটুকু জায়গার দরকার ঠিক ততটুকু সে নিবে হাইট। তো এখানে আমরা রিহার্সাল করে দিছি যে আমাদের কনস্ট্যান্ট লেআউটের ওয়াইডটা হবে পুরোপুরি অংশ যা আছে সব, হাইটটা হবে আমাদের যতটুকু জায়গা তার দরকার ততটুকু। তো আমাদের আপাতত এতটুকু জায়গা সে নিতেছে, সো এই জায়গাটাই সে আমার এখানে দেখাচ্ছে। যদি আমরা এখানে এটাকেও আমরা যদি র্যাপ কন্টেন্ট, তখন সেও তার যতটুকু জায়গা দরকার ঠিক ততটুকু স্ক্রিন দখল করে নিবে। আচ্ছা এখন আমাদের যেহেতু আমাদের আগে ছিল আমাদের যে এটাকে মেইন প্যারেন্ট ছিল, সো তখন যে জিনিসটা হয়েছে যে পুরো স্ক্রিনের যতটুকু জায়গা আছে সব জায়গায় সে গ্র্যাব করে নিছে। আচ্ছা এখন আরেকটা জিনিস হলো কনস্ট্যান্ট লেআউটটা কাইন্ড অফ এরকম, এটাকে বলতে পারি আমরা এটাকে আরেকটা ভাবে আমরা বলতে পারি যেটা হলো এই জায়গায় যদি আমরা দেখি আপনাদের সো এইখানে আমরা যদি ফর এক্সাম্পল একটা টেক্সট পিকে ধরি অথবা এখানে এই টেক্সট পিকে না ধরে রিফ্রেশ দিই, সমস্যা নেই। এর আসলে আপনার রিফ্রেশ করলেই চলে আসবে, চেঞ্জ হয়ে যাবে, সমস্যা নেই। তো আমরা যেটা মেইন যে পারপাস ছিল আপনাদের দেখানোর যেটা হলো যে এখানে একটা টেক্সট পিউ যখন আমরা সিলেক্ট করছি এখানে দেখেন একটা এটাকে বলে আমরা কানেকশন যেটা বলি যে ডিভাইসের সাথে আমাদের যে কানেকশন দেখেন এখানে 3-4টা এন্ড পয়েন্ট আছে যেটা হলো স্ক্রিনের সাথে তার কানেকশন করে দেওয়া। সো আমরা এটা কাইন্ড অফ ড্রাগ এন্ড ড্রপের মতো। সো আমি খেয়াল করে দেখেন এখানে বাম দিকে এটা স্ক্রিনশট দেওয়া আছে, উপরে এটা সাথে স্ক্রিন দেওয়া আছে, ডান দিকে স্ক্রিনশট দেওয়া আছে। সো যখন আমরা কনস্ট্যান্ট লেআউট চিন্তা করি তখন যে জিনিসটা হয় স্ক্রিনে আমরা প্রত্যেকটা সময় যখন আমরা এক্সএমএল ফাইল লেআউট ডিজাইন করি বা ডিফাইন করি তখন আমরা যদি কনস্ট্যান্ট লেআউটটাকে চুজ করি যে জিনিসটা দাঁড়ায় সেটা হলো ওই স্ক্রিনের এক্স এবং ওয়াই অ্যাক্সিসের বরাবর তাকে মেনশন করে দেওয়া বা তার রেফারেন্স করে দেওয়া যে আমি কোন জায়গায় দাঁড়াবো বা আমি কোন জায়গায় এটাকে রাখবো ওই জায়গাটা পারফেক্টলি বলে দেওয়া। এরকম হতে পারে যে একটা মোবাইলে স্ক্রিনটা বড়, এরকম হতে পারে অনেকগুলো মোবাইলের স্ক্রিন ওয়াইড বড় কিন্তু হাইটে ছোট, বা দেখা গেলো যে সেম হাইট কিন্তু ডিফারেন্ট ওয়াইড। তখন কি হবে? সো এটা যাতে ওই স্ক্রিনে ব্রেক না করে ওই ইউআইটা, তখন এই জন্য আমরা কনস্ট্যান্ট লেআউট ইউজ করি। এই জন্য যে আমরা বলে দিছি যে আমার এই টেক্সট ভিউটা, ফর এক্সাম্পল এই টেক্সট ভিউটা স্ক্রিনের ডান দিক বরাবর একটা স্পেস নিয়ে থাকবে, বাম দিক বরাবর একটা স্পেস নিয়ে থাকবে এবং উপরে আমার স্ক্রিনের সাথে বা কোন প্রপার্টির সাথে সে অ্যালাইন হিসেবে থাকবে সেটা যখন আমরা ডিফাইন করে দিব। এখন যে স্ক্রিনে যাক না কেন ওই স্ক্রিনে অটোমেটিকলি এটা স্কেল হয়ে যাবে। সো যখন আমরা এই জায়গায় ডিস্টার্ব বাটন দিচ্ছি, ফর এক্সাম্পল কোনো একটা দেখা গেলো যে আমার মোবাইলটা অনেক বড় বা হাইটে অনেক বড়, সো ঠিক ওই পজিশনটাই ওই ডিভাইসেই কিন্তু ডিস্টার্ব বাটনটা যে চলে যাবে।
কেন? বিকজ আমরা যখন স্টার্ট বাটনটা ইউআইটা আমরা ডিফাইন করে দিছি, তখন বলে দিছি যে এখানে যদি খেয়াল করেন যে হ্যাঁ স্টার্ট বাটনটা যে ডান দিকে, বাম দিকে এবং উপরের দিকে সব জায়গা থেকে আমরা একটা হাইড এবং ওয়াইড ডিফাইন করে দিছি এবং লেআউটটাকে ড্রাগ এন্ড ড্রপ করে স্ক্রিনের সাথে আমরা অ্যালাইন করে দিছি যাতে করে সে সেন্টারে থাকে। আমি যদি এটাকে চেঞ্জ করি, এই জায়গায় দিই, ফর এক্সাম্পল এই জায়গায় দিলাম, তখন যে জিনিসটা দাঁড়াবে যে আমি বলেছি যে স্ক্রিনের এই পোর্শনে থাকবে। এখন স্ক্রিনের হাইটটা যদি আরো বেশি লম্বা হয় তাহলে ঠিক ওই পজিশনে, ওই স্ক্রিনের ডাইমেনশনের উপর ডিপেন্ড করে ওই পজিশনে সে ওই স্পেসটা নিয়ে যাবে। এই আইডিয়া কি ক্লিয়ার কিনা? নাকি কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন থাকলে বলবেন, কারণ আমি চাইতেছি আপনাদেরকে যতটুকু সম্ভব স্লো বোঝানো, কারণ এই জিনিসগুলো আপনাদের কাছে নিয়ে, সো এই জন্য আমার একটু চাইতেছি যত বেশি অ্যাঙ্গেল করে আপনাদেরকে বোঝানো যায়, সো এই জন্য কোশ্চেন করবেন যে জায়গায় বোঝেন না বলবেন। বলেন। আপনি লাস্টে এখন যে বলছেন যে আমরা একটু চেঞ্জ করলে তখন এটা আমাদের রিস্টার্ট যে বাটন যেটা চলে যাবে, রাইট? এখন লাইক এটা তো জাস্ট এই অ্যাপ্লিকেশনের জন্য দেখাচ্ছেন, অর লাইক ফর দিস স্পেসিফিক মোবাইলের মডেলের জন্য। আমাদের কি লাইক ইজ দেয়ার এনি ওয়ে টু ট্যাকল ইট, লাইক সব ফোনের জন্য অবভিয়াসলি এটা করা যাবে না ভালো করে, বাট লাইক ইজ দেয়ার লাইক আ কমন গ্রাউন্ড যেটা আমাকে মেনটেন করলে মোটামুটি কাজ করবে সবগুলোর জন্য, এরকম আচ্ছা। কিছু টেকনিক হ্যাঁ, আছে? বুঝতে পারছি আপনার কথা। এই কথাটা আমি একটু বলছিলাম যে যখন বা এই কনস্ট্যান্ট লেআউটটা ওয়ার্ডটা ইউজ করি বা এই টার্মটা ইউজ করি, তখন যে জিনিসটা হয় সে কিন্তু স্ক্রিনের যে এজ গুলো আছে, যেটাকে আমরা বলি যে কর্নার গুলো, ফর এক্সাম্পল এখানে আমরা যখন একটা স্ক্রিন চিন্তা করি তখন আমরা এটাকে বলি কি, এবং এক্স এবং ওয়াই এক্সিস এরকম চিন্তা করি। তো যখন আমরা ফর এক্সাম্পল এই জায়গা আসি, আসলে এই জায়গাটা আমরা এটাকে কি বলি যে এটা এক্স অ্যাক্সিস থেকে এবং ওয়াই অ্যাক্সিস থেকে কতটুকু দূরত্বে এই কাজটা আসছে আমরা মেজার করি না। তো তখন মেজারটা কিভাবে হয়? তখন মেজারটা হয় এই পোর্শন থেকে বা এজের এই অ্যাঙ্গেল থেকে এক্স বরাবর কতটুকু জায়গা সে দখল করেছে, ফর এক্সাম্পল এই জায়গায় ওয়াই বরাবর সে কতটুকু জায়গা পজিশনে আছে। তো এটাকে আমরা বলতেছি পিক্সেল। আচ্ছা, তো এখন যে জিনিসটা হয়, আপনার যে কোয়েশনটা, যেমন আমি আপনাকে দেখাইলাম যে রিস্টার্ট বাটনটা আমি কি করলাম, এই জায়গাতে একটু নিচে নিয়ে আসলাম। এখন কি দাঁড়ালো দেখেন, যখন আমি রিস্টার্ট বাটনটা আমি ড্রাগ করে এখানে নিয়ে আসছি, দেখেন তার 4টা হাত ছিল, বাম দিকে, ডান দিকে, উপর এবং নিচে। যে কোনো দুইটাকে আমি যদি ডিফাইন করে দিই, যে জিনিসটা দাঁড়াবে যেটাকে আমরা ওয়াইড এবং হাইট বলি। আচ্ছা, সো দুই দিকে ভার্টিক্যালি দুইটা এন্ড পয়েন্ট আছে এবং হরিজন্টালি দুইটা এন্ড পয়েন্ট আছে। আচ্ছা, যখন আমি এটাকে কোন একটা অন্য একটা এলিমেন্টের সাথে বা অন্য একটা লেআউটের সাথে বা যে কোনো কিছুর সাথে লিঙ্ক করে দিলাম, তার মানে কি দাঁড়ালো যে আমি একটা লিঙ্ক আপ করলাম যে আমার এই রিস্টার্ট বাটনটা যে জায়গায় পজিশন আছে ওই পজিশন থেকে এইখানে যে বাটনটা আছে এটা 104 পিক্সেলের দূরত্বে আছে। খেয়াল করে দেখবেন মার্জিন টপ হিসেবে অটোমেটিকলি 104 চলে আসছে। কেন? আমি যখন এখানে চেঞ্জ করছি দেখেন 24 চলে আসছে, বিকজ অটোমেটিকলি ক্যালকুলেট করতেছে যে আমার এই পোর্শন থেকে 124 পিক্সেলের মার্জিন টপ দূরত্বে আমার এই বাটনটা আছে এই এন্ড পয়েন্ট থেকে। ডান দিকের এন্ড পয়েন্টটা আমি অলরেডি ডিফাইন করেছি। আচ্ছা, দেখেন কিভাবে ডিফাইন করেছি। আমি যখন এই জায়গা থেকে এটাকে দিছি, আমি কোথায় দিছি, এজটা কানেকশন কোন জায়গায় দিছি, কোনো বাটনের সাথে না, আমি দিছি ঠিক ওই এজ গুলা, ডিভাইসের এজ, যেটাকে আমরা বলতেছি প্যারেন্ট। ঠিক একইভাবে বাম দিকে খেয়াল করেন, আমি দিছি বাম দিকের এজ। এখন আমি কিন্তু এটাকে আমি সেন্টার করিনি, আমি এটা একটু ডান দিকে বাম দিকে বরাবর করছি। সে অটোমেটিকলি এখানে ধরে নিচ্ছে বা সে অটোমেটিকলি পজিশন মেজার করতেছে যে ডান দিকে যে অংশটা সেটা কতটুকু দূরত্বে, বাম দিকে সে কতটুকু দূরত্বে। এখন ফর এক্সাম্পল এই ডিভাইসটার হাইট হলো 100 পিক্সেল, সে এই জায়গায় ধরলাম এটাকে, এটা 80 পিক্সেলের এই পজিশনটা আছে। এখন যদি কোনো ডিভাইস 200 পিক্সেলের হয় হাইট, তখন কি হবে? অটোমেটিকলি সে এটা ক্যালকুলেট করবে যে ডিভাইসে যাবে না কেন, যে আমি যদি এই জায়গায় 80-তে থাকে, 200 পিক্সেলের ডিভাইসে সে থাকবে 160-এ। মানে অটোমেটিকলি আমার এখানে ক্যালকুলেট করতেছে যে পজিশনটা, এবং এটাকে মাল্টিপ্লাই বা যেটাকে আমরা যেভাবে বলি না কেন, এটাকে আমার মতো মডিফাই বা ডিজাইন ওই স্ক্রিনের মতো মডিফাই করে সে কাজ করতেছে। এই জন্য আমরা এখানে কনস্ট্যান্ট লেআউটটাকে নিয়ে আসছি, যাতে করে
এই লেআউটটা এই এজগুলো থাকে এবং এজগুলোকে আমরা কানেক্ট করতে পারি একটার সাথে, একটা লিঙ্ক আপ করে রাখতে পারি। এবং লিঙ্ক আপ যদি আমি এটাকে না করি, ফর এক্সাম্পল আমি এটাকে চেঞ্জ করে দিলাম বা এটাকে আমি ডিলিট করলাম, এখানে খেয়াল করেন আমি এখানে একটু খেয়াল করেন কনস্ট্রেন্ট, এটাকে আমি একটু চেঞ্জ করে দিই, এটা একটু বুঝতে সহজ হবে। যেমন এই জায়গায় যদি খেয়াল করেন আমরা কি বলছি দেখেন, লেআউট কনস্ট্রেন্ট এন্ড, মানে লেআউট যেটা আছে, আমরা এই যে লেআউটটা যেটা আমরা ডিজাইন করতেছি তার এন্ড টু এন্ড কোন জায়গায় থাকবে কানেকশন। এন্ড টু এন্ড মানে হলো এই পজিশনের এন্ড থেকে লেআউটের এন্ডে কি পজিশন থাকবে, কোন জায়গায় থাকবে। এটা দেখেন লেখা আছে প্যারেন্ট, তার মানে প্যারেন্ট মানে আমি পুরো স্ক্রিনটাকে প্যারেন্ট জানি, প্রত্যেকটা এজ হলো এই প্যারেন্ট মিন করতেছে। এখন যখন আমি বলতেছি যে এই লেআউটের বা এই বাটনের, ম্যাটেরিয়াল বাটনের এন্ড টু এন্ড মানে হলো তার যে এন্ড যেটা আছে, আমরা এটাকে ডান দিকে বলতেছি এন্ড টু এন্ড, ওই এন্ড টু এন্ডে বলতেছি প্যারেন্টের সাথে কানেকশন। ঠিক একইভাবে খেয়াল করে দেখেন এখানে স্টার্ট টু স্টার্ট যেটা আমরা বলছি এই স্টার্টটা আবার লেআউটের স্টার্ট, তার মানে আমরা বলতেছি যে লেআউটের যে স্টার্ট এবং এই বাটনের স্টার্টটা প্যারেন্টের সাথে কানেকশন আছে। সো তার মানে আমরা অলরেডি লিঙ্ক আপ করে দিছি যে ডান দিকে এবং বাম দিকে কানেকশনটা প্যারেন্টের সাথে কানেকশন, বিকজ আমরা জানি প্যারেন্টটা হলো কি একটা কনসেপ্ট লেআউট যেটা পুরো হাইট নিয়ে যায়, কার হাইট, ওই পার্টিকুলার স্ক্রিনের বা লেআউটের। এই জন্য দেখেন লেখা আছে যে লেআউট ওয়াইড, তার মানে এই লেআউটের পুরো হাইটটা সে নিয়ে নিছে। এখন যখন আমি বলতেছি প্যারেন্ট, তার মানে হলো এই পুরো লেআউটটা একটা প্যারেন্ট হিসেবে কাজ করতেছে, সেই প্যারেন্টের সাথে কানেক্টেড আছে। ঠিক একইভাবে যদি আমরা এটা দেখি যে টপ টু বটম, দেখেন এই টপ টু বটম যে এই লেআউটের ম্যাটেরিয়াল বাটনের যে লেআউট আছে, এটা কোনটা, এই বাটনটা, এইটা টপ, এটা তো কোনটা, এই অংশটা, এটা কার সাথে কানেক্টেড, টপ টু বটম অফ, কার বটমের সাথে, দেখেন গ্রিড বোর্ডের, গ্রিড বোর্ড কোনটা, এই বোর্ডটা, এই পুরো বোর্ডটা গ্রিড বোর্ড। যদি আমি খেয়াল করে দেখেন এই গ্রিড লেআউটের আইডি দেওয়া আছে গ্রিড বোর্ড। এই যে আমি লিঙ্ক আপ করে দিছি, যে বলছি যে গ্রিড বোর্ডটা যেটা আছে এটা হবে এটার টপের সাথে গ্রিড লেআউটের বা গ্রিড বোর্ডের বটমের সাথে কানেক্টেড থাকবে এবং কতটুকু প্যাডিং বা টপ থাকবে, 144 প্যাডিং। সো অটোমেটিকলি সে কানেক্ট করতে পারতেছে যে একটা স্ক্রিনে যদি এই জায়গায় গ্রিড লেআউট থাকে, 144 পিক্সেল ডেন্সিটি পিক্সেলের নিচে থাকবে এই বাটনটা এবং ডান দিকে বাম দিকে প্যারেন্টের সাথে সে অ্যালাইন হয়ে থাকবে। এবং এটাকে আমরা কিভাবে কানেক্ট করতেছি, প্রত্যেকটা এলিমেন্টের আইডি দিয়ে। দেখেন ম্যাটেরিয়াল বাটনের আইডি আমরা দিতেছি যে বাটন রিস্টার্ট, ঠিক একইভাবে গ্রিড লেআউটের আইডি দিছি গ্রিড বোর্ড, এই বাটনগুলোর একটা আইডি আছে, প্রত্যেকটার আমরা একটা করে আইডি দিয়ে রাখছি, ইউনিক আইডি দিয়ে রাখছি, যাতে করে আমরা এটাকে যে কোনো জায়গায় ইমপ্লিমেন্ট করতে পারি। আপনার কোয়েশ্চনটা কি আনসার পাইছেন কিনা? জি স্যার, যে প্যারেন্টের সাথে আমি যদি কানেক্ট করি, লাইক কয়েকটা জিনিস এভাবে আমি মেনটেন করে রাখি আমার বাটনের সাথে ওর আমার ডিফারেন্ট এলিমেন্টের সাথে, দেন ওভারঅল স্ট্রাকচারটা যে কোনো সাইটে লাইক মোটামুটি মেনটেন হবে। এক্স্যাক্টলি, এটা ডিপেন্ড করবে আপনি কিভাবে আপনার ইউআইকে ড্র করতেছেন, তার উপর ডিপেন্ড করবে। কারণ আপনি যদি ইউআইতে ফর এক্সাম্পল এই যে বাটনটা আমি একটা কি ছিল, এই জায়গায় ছিল, এই মাঝখানে বরাবর ছিল, সো একটা নির্দিষ্ট একটা স্পেস মেনটেন করতেছিল, ফর এক্সাম্পল 30 or 40 পিক্সেল। দেন আমরা কি করলাম, এটাকে একটু 144 নিয়ে আসলাম। এখন এইখানে আপনি দেখতেছেন যে এটা 144 নিয়ে আসতেছে। আরেকটা জিনিস খেয়াল করেন, যখন আমরা এই লেআউট ডিজাইন করতেছি, এই লেআউটটা কার লেআউট, দেখেন উপরে যা আছে যে পিক্সেলের, মানে পিক্সেল একটা আমরা একটা ফোন যেটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরছি, বা যেটা আপনার যে কোনো ফোনকে আপনি নিয়ে আসতে পারেন, বলতেছি যে পিক্সেলের ফোনটাকে আমরা এইখানে একটা যেটাকে বলতে আমরা পারি এটা কি বলে এটাকে বেস বলতে পারি, যে বেস হিসেবে নিয়েছি পিক্সেলের লেআউটটাকে। এখন আমরা দেখেন ওই লেআউটে আমরা বলছি যে স্পেসটা থাকবে এটা ঠিক এইরকম একটা পজিশন। এখন যে জিনিসটা হবে, পিক্সেলে যদি 260 থাকে, আমার ফর এক্সাম্পল আমার স্যামসাং ফোন, তো স্যামসাং এ সেটা যদি ওই স্ক্রিনের হাইটটা একটু বেশ কম হয়, ফর এক্সাম্পল স্যামসাং এর হাইটটা বেশি, অটোমেটিকলি সেটা কনভার্ট করে নিবে স্যামসাং এর হাইটের উপর ডিপেন্ড করে। এবং এটাকে কন্ট্রোল করার আমাদের কাছে আরো অনেক লজিক আছে। এটা হলো শুধু ইউআই ক্ষেত্রে, আমরা চাইলে এটাকে আমাদের কোডও এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। আমরা কোডে প্রত্যেকটা সময় চেক করতে পারি যে ওই যে ডিভাইসে একটা হবে, ওই ডিভাইসের সাইজটা কত, ডান দিকে, বা ডিভাইসের পিক্সেল কত, ডিভাইসের ওয়াইড এবং হাইট কত,
এবং তার উপর ডিপেন্ড করে আমরা পার্সেন্টেজে ক্যালকুলেশন করতে পারি যে ফর এক্সাম্পল আমরা এই জায়গায় দিলাম যে আমার স্টার্ট বাটনটা বা এই গ্রিড লেআউটটা স্ক্রিনের 50% জায়গা দখল করে নেবে। তখন কি হবে, এই জায়গায় যদি এটা 50% হয়, বড় স্ক্রিন তো 50% বড় দেখাবে। সো এরকম একটা ক্যালকুলেশন করতে পারবো। সো অনেকগুলো ওয়ে আছে এটাকে মেজার করার। ইউআইতে আমি দেখালাম এটা সিম্পল, যেটা হলো কনস্ট্যান্ট লেআউট দিয়ে। আমরা চাইলে এটাকে ম্যানুয়ালি করতে পারবো। তাতে আমার যে কাজটা দরকার পড়বে সেটা হলো ওই স্পেসিফিক এলিমেন্টের আইডি দরকার পড়বে, যাতে করে আমরা এটাকে মেনশন করতে পারি এবং ওই ফ্রেমওয়ার্কটা বুঝতে পারে যে এই বাটনটা বা এই পার্টিকুলার এলিমেন্টটা এরকম সাইজের হতে হবে, যে ডিভাইস যাও এরকম রেশিও আকারে সে বড় হতে থাকে। ঠিক আছে? জি স্যার, এখন ক্লিয়ার। ওকে, আচ্ছা এখন আমরা ব্যাক টু এই যে কাজ কোডে আসি। তো এটা কোয়েশ্চেন করা একটা ভালো হয়েছে যে অনেকগুলো জিনিস আমাদের সামনে চলে আসছে, আমার একটু এখন সম্ভব ইজি হবে। সো আমরা একটা বললাম যে একটা জিনিস জানলাম যে প্রত্যেকটা এলিমেন্টের একটা আইডি থাকবে। সো আমরা একটা আইডি পেয়ে গেলাম যে ফর এক্সাম্পল দেখেন টেক্সট ভিউ, এটা হলো এই টেক্সট ভিউ। আচ্ছা, সো এখানে আমরা বলতেছি এটা নাম দিছি টাইটেল। সো এটা এই জায়গায় আছে, দেখেন এখানে কিন্তু অলরেডি 3টা কানেকশন দেওয়া আছে, আপনি চাইলে 4টা দিতে পারবেন, মিনিমাম 2টা দিতে হবে। ওয়াইড এবং হাইটের একটা একটা করে মিনিমাম দিতে হবে 2টা, আর আপনি চাইলে 3টা 4টা দিতে পারেন, সমস্যা নেই। বাট মিনিমাম আপনি ওয়াইড অথবা হাইটের একটা একটা করে 2টা মিনিমাম দিতে হবে কানেকশন, আদারওয়াইজ কনস্ট্যান্টলি একটা কাজ করবে না, কারণ সে কানেকশন বুঝতে পারবে না যে ওয়াইডে কতটুকু দূরত্বে থাকবে বা হাইটে কতটুকু দূরত্বে থাকবে। সো এখানে খেয়াল করেন অনেকগুলো আমরা প্যারামিটার বা ট্যাগ পাইলাম যে কি কি, অ্যান্ড্রয়েড আইডি, লেআউট, ওয়াইড, হাইট, দেন টেক্সট। আচ্ছা, সো এগুলো যদি আপনি রিডিংও পড়েন তাহলে বুঝতে পারবেন যে আসলে টেক্সট মিন বলে যে এই জায়গায় আমরা কি টেক্সট দিব, সেটা টেক্সট সাইজটা হলো তার সাইজটা কি হবে বা স্টাইলটা কি হবে। এইটা তো বললাম যে আমরা আসলে রিলেশনটা কিভাবে রাখতেছি স্ক্রিনের সাথে। টপ টু টপে এই যে দেখেন টপ টু টপ মানে এই লেআউটের দেখেন প্রথমে কিন্তু রুট লেআউট, আমরা আগে বলতেছি যে এটাকে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপে চিন্তা করবেন বা ট্রিতে চিন্তা করবেন। এটা হলো রুট, যেটা আমরা বলতেছি কনস্ট্যান্ট লেআউট। তার ভিতরে এটা চাইল্ড, এবং এই চাইল্ড বলতেছে কি তার লেআউট, এটা তার লেআউট কিন্তু এই টেক্সট ভিউটা, আর এটা হলো পুরো অ্যাপের লেআউট বা পুরো এই ইউআই এর লেআউট। আচ্ছা, তো আমরা বলতেছি যে এই পার্টিকুলার এলিমেন্টের লেআউট যেটা আছে তার টপের থেকে কার টপের সাথে প্যারেন্টের টপ, যেটা আমরা বলতেছি এই ইউআইটা, সো এটার সাথে কানেকশন করে দিচ্ছি, যাতে করে যখন আমরা বিভিন্ন ডিভাইসে রান করবো তখন অটোমেটিকলি সে বুঝতে পারে যে এই লেখাটা বা এই টেক্সটটা ওই প্যাডের সাথে সবার উপরে থাকবে, কারণ এটা আর বাকি কারদের সাথে নাই। সো এখানে পজিশনটা সে মেজার করতেছে যে এখানে কত পজিশন থাকবে। তো সেম ভাবে এখানে এটা চেঞ্জ হইতেছে। আমি যদি এটাকে একটু এখানে নিয়ে আসি, ফর এক্সাম্পল নিয়ে আসলাম, আমি যদি এটাকে রান দিই, দেখেন এখানে মাঝখানে চলেছে কেন, বিকজ আমি এটাকে যদি আবার ক্লিক করি এই জায়গায় দেখেন এই জায়গায় আসছে টাইটেল কোথায়, টাইটেল এই জায়গায়। সো আমরা দেখেন এইখানে আমরা কোন ধরনের কনসেন্ট লেয়ার করতে পাইনি। কেন পাইনি? বিকজ এখানে দেখেন এটা অলরেডি এই গ্রিড লেআউটের ভিতরে চলে আসছে। গ্রিড লেআউটের অলরেডি এই লেআউটটা আছে, কনস্ট্যান্ট লেআউটটা। সো অলরেডি গ্রিড লেআউট আমি জানি বাম দিকে কোন জায়গায় আছে, ডান দিকে কোন জায়গায় আছে, উপরে কোন জায়গায় আছে। সো আমি যখন এটাকে এর ভিতরে নিয়ে আসলাম, এখন আর তার ভিতরে কিন্তু কোনো ধরনের লেআউট নাই। কারণ কি? কারণ সে তার চাইল্ড হয়ে গেছে। সো আমার যত রুটে অলরেডি এই লেআউটটার ডেফিনিশন দেওয়া আছে, সো এইখানে আর আমার এখানে কাজ করছে, বিকজ আমি অলরেডি জানি যে এই বাটন
একটা রিপ্রেজেন্ট কাজ করবে তখন এটাকে ম্যানিফেস্ট করে নিয়ে আসতেছি। আদারওয়াইজ আমরা শুধু এখানে বাকি যে প্রত্যেকটা সেগমেন্ট ওয়াইজ আমরা এটাকে ভাগ করে দিতেছি যে মেইন অ্যাক্টিভিটি যেটা আমরা বলতেছি একটা হোম পেজ ফর এক্সাম্পল, এটাকে আমরা ওই জায়গায় এর যাবতীয় কাজ করবো। আচ্ছা এখন আসি আচ্ছা আর কিছু জিনিস যেহেতু আপনাদেরকে কটলিন শিখে গেলে আসলে একটা শেষ হয় না, যেমন আরো অনেকগুলো জিনিস আছে, যেমন এখানে বিল্ড ডট গ্রেডেল, দেন গ্রেডেল ফোল্ডার। সো একটু কুইকলি শেষ করি এগুলা, মানে এগুলো দরকার আছে আপনাদের বুঝা, কারণ যখন আপনি এগুলা প্রজেক্ট ক্রিয়েট করবেন তখন এগুলা ডেফিনেটলি আপনার কাজ করতে হবে এই জায়গায়, তখন এই জায়গায় হ্যাসেল পাবেন। শুধু যে এখানে ক্রিয়েটিভ কটলিন ফাইলটা বা এখানে এক্সএমএল ফাইল ক্রিয়েট করলে হবে এরকম না, প্রজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে আমাদের পুরো সিস্টেমটাকেও ক্রিয়েট করতে হয়। ফর এক্সাম্পল এই জায়গা দেখেন দুইটা জিনিস খেয়াল করেন, এখানে একটা বিল্ড ডট গ্রেডেল দেওয়া আছে আর একটা আছে অ্যাপ ফোল্ডারের ভিতরে দুইটা বিল্ড ডট গ্রেডেল। খেয়াল করেন দুই বিল্ড ডট গ্রেডেল দুই পারপাসে কাজ করে। একটাকে আমরা বলি যেটা অ্যাপ ফোল্ডার ভিতরে থাকে, যেটা মূলত আমার অ্যাপের গ্রেডেল ফাইল। আচ্ছা, সো এটাকে আমরা বলি অ্যাপ লেভেল গ্রেডেল ফাইল। আর যেটা পুরো প্রজেক্টের জন্য কাজ করবে, আমরা এটা প্রজেক্টের ভিতরে কাজ করি, অ্যাপের বাইরে পুরো প্রজেক্টের ভিতরে যেটা উঠে থাকে এটাকে আমরা বলি বিল্ড ডট গ্রেডেল। কাইন্ড অফ এটাকে বলতে পারেন যে ধরেন একটা এনবি ফাইল বা একটা ধরেন পাসওয়ার্ড ফাইল, যেটা অ্যাপের জন্য একরকম কাজ করবে, শুধুমাত্র এই অ্যাপের জন্য। একটা হলো পুরো প্রজেক্টটা, অ্যাপটা তো প্রজেক্টের অন্তর্গত, তো অ্যাপের বাইরে প্রজেক্টের রুট কাজ করে। সো এখানে একটা রুট চিন্তা করে দেখেন, পুরো প্রজেক্টটা হলো আমি কি করছি অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে ক্রিয়েট করছি, এই জায়গায় নাম দিচ্ছি টিকটেক টয়। সো প্রজেক্টে একটা বিল্ড ফাইল ডেফিনিট থাকবে, প্রজেক্টের সেটিংস থাকবে, প্রজেক্টের জন্য আলাদাভাবে একটা আমার কনফিগারেশন লাগবে। ঠিক একইভাবে অ্যাপ লেভেলেরও আমার একটা কনফিগারেশন লাগবে, যে আমার অ্যাপটা ডিফাইন করতে গেলে অ্যাপে কিছু নির্দিষ্ট সেটিং আছে বা কনফিগারেশন আছে, ওই কনফিগারেশনটা আমরা অ্যাপ লেভেলে কাজ করবো। সো এই জন্য দুইটা বিল্ড ডট গ্রেডেল পাবেন। আমরা একটা আসি কিভাবে এটা কাজ করে। দেখেন অ্যাপ লেভেল যে বিল্ড ডট গ্রেডেল আছে, এখানে একটু যদি খেয়াল করেন এবং এইটা যদি খেয়াল করেন দুইটা দুই রকম। বিল্ড ডট গ্রেডেলে শুধুমাত্র প্রজেক্টের যতগুলো যাবতীয় ফর এক্সাম্পল লাইব্রেরি বা প্লাগইন প্যাকেজ দরকার পড়বে ওইগুলোকে সে ইনিশিয়েট করে বা ওইগুলোকে আমরা এখানে ডিক্লেয়ার করি। আর অ্যাপ লেভেল হলো অ্যাপের ভিতরে আপনি কোন কোন প্যাকেজটাকে ইউজ করবেন ওই প্যাকেজগুলোকে আমরা এখানে ডিফাইন করি। বা ফর এক্সাম্পল এই যে বললাম যে অ্যাপের নামটা কি হবে বা অ্যাপের কম্পাইলার থেকে অ্যাপটা কোন ভার্সনে রান হবে, মিনিমাম কত এসডিকে তে এটা রান হবে। আমি যেটা বলি অ্যান্ড্রয়েড ভার্সন, এখানে কিন্তু এসডিকে মিনস এটাকে অ্যান্ড্রয়েড ভার্সন বলে। সো কারেন্টলি যেটা আমরা 36 পাইতেছি, সো এইটাতে ম্যাক্সিমাম আমরা দেখতেছি যে কম্পাইল করবে এবং টার্গেট তাহলে আমার 36 এ যাওয়া, এই হাইয়েস্ট যে বর্তমানে যে লেটেস্ট অ্যান্ড্রয়েড আছে ওইটা পর্যন্ত যাতে সাপোর্ট করে এবং মিনিমাম কত পর্যন্ত সাপোর্ট করবে সেটাকে ডিফাইন করা। আমার এগুলো কিন্তু অ্যাপ লেভেলের সেটিংস বা কনফিগারেশন। অ্যাপটা আমার কোন কোন ডিভাইসে কাজ করবে আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। বা এখানে ফর এক্সাম্পল আমি যখন প্লে স্টোর বা অ্যাপ স্টোরে ফাইল অ্যাপটিকে রিলিজ করবো তখন এখানে সিকিউরিটি কিরকম থাকবে, সো এই ফাইলগুলো রিলিজ ফাইল কিরকম থাকবে, যে এখানে কি পাসওয়ার্ড থাকবে, কনফিগারেশন কিরকম থাকবে, সো এইগুলো আমাকে ডিফাইন করে দেওয়া। দেন কম্পাইল করলে এখানে কম্পাইলটা এখানে কিরকম করবে। তো এই পার্টিকুলার পয়েন্টগুলো আমরা এখানে অ্যাপ লেভেলের বিল্ড ডট গ্রেডেলে কাজ করতেছি। আর যখন প্রজেক্ট লেভেল কাজ করতেছি দেন এটা হলো প্রজেক্টের জন্য যে জিনিসগুলো দরকার পড়ে, আদার যে বিল্ড গ্রেডেল আছে বা সেটিংস বা অ্যান্ড্রয়েডের জন্য বা কটলিনের জন্য ওইগুলো আমরা এখানে ডিফাইন করি। তো এখানে একটা এক্সাম্পল ফর এক্সাম্পল চিন্তা করেন, এই যে দেখেন এখানে আমরা ডিপেন্ডেন্সি ইউজ করতেছি। একটা যদি আমরা এইখানে ম্যাটেরিয়াল বাটনগুলো নিয়ে আসছি, যেটা বলতেছি ম্যাটেরিয়াল ডিজাইনের একটা বাটন। আচ্ছা, সো এগুলো আমরা কিভাবে পাইলাম? অবভিয়াসলি এখানে আমরা ইম্পোর্ট করতেছি এখানে বা এটাকে ইউজ করতেছি। সো এটা আমরা এই জায়গায় আমরা ডিপেন্ডেন্সি দিয়ে দিচ্ছি, দেখেন লিস্ট ডট ম্যাটেরিয়াল, যে ম্যাটেরিয়ালের যাবতীয় যা যা আছে আমরা আগে থেকে এখানে সেটিং বা বলতে পারেন বা আমরা এখানে ইনস্টল করে দিচ্ছি বা প্যাকেজ অ্যাড করে দিচ্ছি, যাতে করে আমরা আমাদের কোডে এখানে ইউজ করতে পারি। সো যেভাবে ফর এক্সাম্পল কোডে যদি আমরা যাই এখানে সরি মেইন অ্যাক্টিভিটি এখানে আপনি খেয়াল করেন অ্যান্ড্রয়েড উইজেট ডট টোস্ট বাটন, যেগুলো হলো অ্যান্ড্রয়েডের বিল্ট ইন বাটন, অ্যান্ড্রয়েড
যে অপারেটিং সিস্টেম বা এই যে পুরো এসডিকেটা অ্যান্ড্রয়েডের, সো তার ভিতরে যে বিল্ট ইন যেগুলো আছে, সো ওইগুলা যে প্যাকেজগুলা বা যে কোডগুলো আমরা ইউজ করতেছি ওইগুলোকে আমরা এখানে ইম্পোর্ট করতেছি। তো এই জিনিসগুলা, এই যে সেটিংগুলো আমরা এখানে অ্যাপ লেভেলের ভিতরে আমরা অলরেডি ডিক্লেয়ার করে রাখছি যে আমরা কি নর্মাল আমরা ইউজ করবো এখানে। সো এটা মূলত বিল লেভেল আর প্রজেক্ট লেভেলের বিল.gradle এর পার্থক্য। একইভাবে আরো অনেকগুলো ফাইল আছে, যেমন Gradle প্রপার্টিস, একটা জিনিস যেটা হলো Gradle সম্পর্কে একটু আইডিয়া বলি। সো Gradle কি জিনিস দেখেন, Gradleটা হলো আমাদের যদি এখানে চিন্তা করি, এটা জাভা বলেন, কোটলিন বলেন বা আরো আদার্স, বা জাভাস্ক্রিপ্ট এটাকে ইউজ করি আমরা, অনেক সময় আমরা সি প্লাস প্লাস এটাকে ইউজ করি। সো এটাকে আপনি কাইন্ড অফ এরকম করতে পারেন যে আমরা যেরকম কম্পাইলার বলি না, যে আমাদের জাভা কম্পাইলার যেরকম যেটা কাজ হয় জাভার কোডটাকে রান করা, বা কোটিনের ক্ষেত্রে আমরা জাভা কম্পাইলারটাকে ইউজ করি, এখন স্টিল না এখন ইউজ করি আমরা। তো ঠিক একইভাবে গ্রেডলটা হলো অ্যান্ড্রয়েড যে অপারেটিং সিস্টেমে আপনি অ্যাপটা রান করতেছেন বা অ্যাপটাকে বিল্ড করবেন, তার কম্পাইলার হিসেবে এখানে কাজ করতেছে। সো আপনি এখানে এটা পুরো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য অ্যাপ্লিকেবল একটা অ্যাপ তৈরি করতেছেন। এই যে ফ্রেমওয়ার্কের আপনি একটা অ্যাপ বানাবেন, তার যে সেটিং গুলো আছে ওই সেটিংস এর উপর ডিপেন্ড করে আপনি যখন অ্যাপটাকে বিল্ড করবেন, ওই বিল্ডটাকে আমরা বলতেছি যে গ্রেডেল বিল্ড করতেছেন। সো এখানে এই জন্য এখানে গ্রেড বারবার ডিপেন্ড অনেকগুলো গ্রেডেল চলে আসছে, যে গ্রেডেল প্রপার্টিস, গ্রেডেল WDAT, দেন এখানে গ্রেডেল আলাদা ফোল্ডার আছে। সো মূলত এইগুলো আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট বলবো বা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট বলবো, তার কনফিগারেশন ফাইল বা তার কম্পাইলার বলতে পারবো আমরা, কাইন্ড অফ কম্পাইলেশন কাজ করতেছি যেভাবে যে বিএম আমরা ইউজ করি জাভার কম্পাইলার জন্য। সো এতে করে জাভাটা মেশিন লেভেলে কনভার্ট হয়। ঠিক কিভাবে এই যে পুরো ইন্ডাস্ট্রি দেখতে পাচ্ছেন বা পুরো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে কনভার্ট হতেছে অ্যাপটা, এই কনভার্ট গুলো আমরা মূলত এখানে গ্রেডেল থেকে কাজ করতেছে। সো সিমিলার কনসেপ্ট জেভিএম এর সাথে এখানে গ্রেডেল কনসেপ্টটা ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, আচ্ছা, মোটামুটি একটা আইডিয়া পেলাম যে আসলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে, তার কি কি ফাইল থাকতে পারে। সো আরো অনেক ডিটেইলসে অনেকগুলো জিনিস আছে, যেমন প্রোগ্রাম রুলস এর বিষয়গুলো আছে, ব্যাপারের ভিতরে আছে গ্রেডেল প্রপার্টিজ। সো এগুলো মানে বলতে গেলে মানে শেষ হয়ে যাবে, মানে একটা ক্লাস শেষ হবে না। সো আমি জাস্ট একটা ওভারভিউ দেওয়ার জন্য আপনাদেরকে ডিটেইলসে বলা। ব্যাক টু আমাদের এখানে মেইন অ্যাক্টিভিটি চলে আসি। আচ্ছা, সো আমরা যখন একটা ক্লাস নিব যাতে এটা ক্লিয়ার হয়। সো আচ্ছা, দেখি দাঁড়ান। ওকে, সো আপাতত এখন যেগুলো লাইক আপনি দেখিয়েছেন লাইক কম্পোনেন্টস এটা আমরা এগুলো তো জাস্ট আই গেস দ্য বেয়ার মিনিমাম যেটা আমাদের লাগবে টু। আর আপনি পরে লাইক আই গেস নেক্সট ক্লাসে আরো ডিটেইলে যাবেন যে আরো কি আমরা ইউজ করলে টু এনহান্স দ্য প্রজেক্ট, লাইক ফাইল অর মোর কম্পোনেন্টস। এটা কি দেখাবেন? আচ্ছা দেখেন, এখন আমি দেখাতে তো পারবো, বাট জিনিসটা হবে যে আপনারা কতটুকু গ্র্যাব করতে পারবেন। আমি দেখাইলাম, দেন আপনারা শুধু দেখলেন, তাহলে কিন্তু আবার এটা লাভ হবে না, কারণ এটা প্র্যাকটিসের বিষয় ডেফিনেটলি। সো যত বেশি আপনি নলেজ গ্যাদার করতেছেন, এটাকে যদি ইউজ না করেন তাহলে এটা গ্যাদার করে লাভ হবে না। আমি আপনাদেরকে ওভারভিউ দেওয়ার একটাই কারণ, যেটা হলো আপনারা হয়তো আর কোনো কোডিং নাও করতে পারেন, বা আপনারা মোবাইল অ্যাপে কারো যদি ইন্টারেস্ট থাকে, তখন আপনারা যদি এগুলোকে ইউজ করেন। আমি ইনডেপথ এখন যাচ্ছি না, বিকজ ইনডেপথে যেতে গেলে আরো অনেক ডিটেলস দিতে হবে আমাকে, যেটা আমাদের পসিবল না, বিকজ আমরা একটা ফুল সেমিস্টার পাইনি। একটা 3-4টা ক্লাস আমরা এখানে নিতেছি শুধুমাত্র একটা ওভারভিউ দেওয়ার জন্য আপনাদেরকে, কোডিং কি জিনিস, কিভাবে কাজ করে, কিভাবে কাজ করতে হয়, ফান্ডামেন্টাল কিছু কম্পোনেন্ট নিয়ে কিভাবে একটা অ্যাপ তৈরি করতে হয়, এতটুকু যদি আপনাদেরকে আমি দেখাইতে পারি এবং এতটুকু যদি আপনি বুঝতে পারেন, তখন আপনি ফার্দার মুভ করতে পারবেন, বা অ্যাটলিস্ট আপনি বুঝতে পারবেন সেটা এগুলো কিভাবে কাজ করে। আমি যদি প্রথমে আপনাদেরকে আরো বেশি কম্পোনেন্ট নিয়ে যাই, তাহলে যে জিনিসটা হবে আমি সময় দিয়ে কাভার করতে পারবো। জি স্যার, বুঝেছি। তাদের ব্যাচ কত, 4 না 5? 6th ব্যাচ স্যার। ওকে, 6 ব্যাচ, মানে সবাই 6 ব্যাচের? জি স্যার, আমাদের পুরোটা ক্লাস 8। আচ্ছা, থার্ড ইয়ার কত সেমিস্টার? স্যার আমরা সেকেন্ড ইয়ার লাস্ট সেমিস্টার।
ও সরি আমরা- সেকেন্ড ইয়ার। জি স্যার। আচ্ছা বুঝতে পারছি। ওকে, না কেন বললাম যে থার্ড ইয়ার লাস্ট সেমিস্টার বা এরকম হলে হয়তো আপনার নেক্সট সেমিস্টার আমাদের সাথে কাজ করতাম, তাহলে আপনাদের এগুলোকে আরো বেশি বুঝতে পারতাম বা মতো কটলিন বা অন্য কোনো প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ এটা কম্পেয়ার করতে পারতাম। সমস্যা নেই, যতটুকু হয় হয়তো বা যদি থাকি তাহলে দেখাতে পারবো, সমস্যা নেই, নেক্সট সমস্যা নেই। আচ্ছা, সো আমরা এইখানে আসি, মেইন কোডিং এর পার্সপেক্টিভে আসি। এইখানে লাস্ট ক্লাসে আপনার দেখাইছিলাম শুধুমাত্র অপারেটর ইউজ করে আর হলো ডিফারেন্ট জাস্ট ভিআর মানে ভেরিয়েবল একটা ক্রিয়েট করে দেখাইছিলাম। আচ্ছা, এখানে আমরা ডিফারেন্ট কিছু একটা যেগুলো আছে, যেমন এখানে একটা প্রাইভেট প্রপার্টি আছে, এখানে লেট ইনিট প্রপার্টি আছে। আচ্ছা, দেন আমাদের এখানে বাইন্ডিং আছে, অ্যাক্টিভিটি মেইন বাইন্ডিং আছে। সো এগুলো আস্তে দেখি এগুলো কি জিনিস। প্রাইভেট প্রোটেক্টেড পাবলিক, এগুলো তো আপনাদের আইডিয়া আছে যাওয়ার যদি করতেছেন, রাইট? সো এটা আমি তো আপনাদেরকে ডিক্লেয়ার করার দরকার নেই। এটাকে বলতে পারি লেট ইনিট, যদি কখনো না জেনে থাকেন। এটা হলো আমরা যদি কোনো ভেরিয়েবল বা কোনো অবজেক্ট যদি আমরা একটু ডিক্লেয়ার করতে চাই বাট ইনিশিয়ালাইজ করবো না, তখন আমরা নর্মালি এখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলোতে নর্মালি আমাদের লেট ইনিট নামে একটা প্রপার্টি আছে, যার কাজ হলো সে আর কম্পাইলারকে যে যখন আমরা রান করবো বিল্ড করবো তখন সে একটা সিগন্যাল দিয়ে রাখা যে লেট ইনিট এর যে ভেরিয়েবল গুলো আছে ওগুলোকে আমরা পরবর্তী ইনিশিয়ালাইজ করবো। এটাকে যখন আমরা কল করছি বা যখন আমরা ক্রিয়েট করছি তখন আমরা ইনিশিয়ালাইজ করবো না। ফর এক্সাম্পল এই জায়গায় আমরা অ্যাক্টিভিটি মেইন বাইন্ডিং আর টাইপ হলো অ্যাক্টিভিটি মেইন বাইন্ডিং। এতদিন আমরা জানতাম যে টাইপ হলো ইন্টিজার বা টাইপ হলো স্ট্রিং, ক্যারেক্টার, বুলিয়ান। যখন আপনি এরকম হাই লেভেল প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজে যাবেন তখন আপনি অনেকগুলো টাইপ পাবেন, মানে টাইপে শেষ হবে না, কথা শেষ। আপনি প্রত্যেকটাকে এক একটা টাইপ বানাতে পারবেন, মানে একটা ডাটা টাইপ বানাতে পারবেন। আচ্ছা, সো এখানে আমরা একটা বলতেছি যে অ্যাক্টিভিটি মেইন বাইন্ডিং, এটা একটা টাইপ, ডাটা টাইপ। কি ডাটা টাইপ? যে এইটা হলো ইউআই এর সাথে, এই যে আমরা ইউআই তৈরি করলাম এক্সএমএল ফাইল, ইউআই এর সাথে এখানে যে আমরা কোড লিখবো বা যে কোটলিন ফাইলের কানেকশন করে দেওয়া। সো এখানে হবে, এটা হবে লিঙ্ক আপ করা এক্সএমএল ফাইলের সাথে আমাদের ক্লিন ফাইলের সাথে লিঙ্ক আপ করে দেওয়া। সো এই জন্য আমরা এটাকে, এটা ডাটা টাইপ হলো অ্যাক্টিভিটি মেইন বাইন্ডিং। এই জন্য দেখেন আমরা একটা অলরেডি একটা ইম্পোর্ট তৈরি করছি বা ইম্পোর্ট ক্রিয়েট করছি, সরি এটাকে ইউজ করছি, যেটা হলো ডাটা বাইন্ডিং ডট অ্যাক্টিভিটি মেইন বাইন্ডিং। আচ্ছা, সো এটা কাজই হলো এইখানে যে আমরা ডাটাগুলো পাবো, ফর এক্সাম্পল এখানে আমরা যে এই যেখানে প্রেস করলাম, আমি প্রেস করার সাথে সাথে এইখানে এক্সট্রা প্রিন্ট হলো, এখানে 0 প্রিন্ট হলো, এইগুলো হলো ডাটা। বা আমি যদি এখানে ফর এক্সাম্পল একটা গেম খেলে ফেলি, তাহলে এইখানে 1 চলে আসছে, এই যে 1 আমি একবার দিচ্ছি, তো এই যে 1টা আসলো, এইগুলো হলো ডাটা। সো এই ডাটাটা আমি ইউআই তে কিভাবে বলে দেবো? ইউআই কিভাবে বলবে যে এখানে 1 লিখতে হবে, এখানে 0 লিখতে হবে? এই জিনিসটার মতো আমাদের এই মেইন অ্যাক্টিভিটি মেইন বাইন্ডিং এর মাধ্যমে কাজ করবো, যেটা হলো আমরা বলতেছি ডাটা বাইন্ডিং। যে ডাটাটা আমরা কোড থেকে যা পাবো তা আমরা ইউআই তে রিফ্লেক্ট করে বা ইউআই তে পাস করে আমরা কানেকশনের মাধ্যমে এটাকে প্রিন্ট করাবো। ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, আচ্ছা, এর বাইরে আমরা দেখেন একটা অ্যারে ক্রিয়েট করছি যেটা হলো 9 সাইজের এবং প্রত্যেকটাই কি একটা কোটেশন দিয়ে, তার মানে সিঙ্গেল একটা এমটি স্ট্রিং আমরা বলতে পারবো। আমরা প্রাইমারিলি ডিফাইন করে রাখছি যে 9টা নয় সাইজের একটা অ্যারে, নাম দিছি বোর্ড। এই যে 9টা রিভিউ আছে বা এই যে বাটন আছে, এটাকে আসলে আমরা ইনিশিয়ালি যে তোমরা যখন রান করি তখন যদি এগুলো এমটি থাকে, ক্লিক করলে না আমাদের এটাকে এক্স এবং 0 হয়, বাট ইনিশিয়াল তো 0 থাকে, এমটি থাকে। সো এই জন্য এটাকে বাই ডিফল্ট এটাকে বা প্রিডিফাইন করে আমরা এটাকে এমটি করে রাখছি। ঠিক আছে, কিভাবে প্লেয়ার স্কোর, এআই স্কোর, মানে দেখতেছি যে আমার স্কোর কত হবে, এআই স্কোর কত হবে, এগুলোকে আমরা বাই ডিফল্ট 0 করে রাখছি, যাতে করে আমরা যখন একটা রান হবে তখন থেকে 0 আসবে। এবং প্রথমে কে খেলাটা দিবে, সো আমরা এখানে বাই ডিফল্ট থেকে ট্রু করে রাখছি যে প্লেয়ারটা মানে আমি প্রথমেই চাল দিব এখানে, বা আমি এখানে প্রথমেই ক্লিক করবো, দেন এখানে মেশিন করবে বা যে নাম দিচ্ছে আমরা এআই, সো এআই করবে। আসলে এআই করতেছে না, মানে এটাকে সিস্টেম করতেছে। আচ্ছা, সো এইটা হলো মধ্যে আমাদের ভেরিয়েবল ডিফাইন করা। আচ্ছা, এখন আসি আমাদের কিছু কম্বিনেশন। যেখানে একটা আমরা আরেকটা ভেরিয়েবল নিয়েছি যেটা হলো উইন পজিশন, যেটা হলো উইনিং পজিশন, যে কোন কম্বিনেশনে
এই টিকটেক গেমটা হতে পারে, যেহেতু তিনটা, সো এখানে তিনটা 3 সো আমরা যখন আমরা প্রবাবিলিটি করছি, জানি আপনারা প্রবাবিলিটি করছেন কিনা। সো যদি প্রবাবিলিটি জান, তখন আমাদের এরকম প্রবাবিলিটি ইকুয়েশন আছে যে ফর এক্সাম্পল আমার এখানে 9টা বোর্ড আছে, বোর্ডে 9টা বলতে পারি যে চাল আছে, বা বোর্ড 9টা বাটন আছে, বা 9টা পজিশন আছে। এখন কত ভাবে আমরা এটাকে কম্বিনেশন করতে পারি। সো এই যে প্রবাবিলিটি কম্বিনেশনের বলবো যে অ্যাপ্লিকেশনটা এখানে চলে আসছে। দেখেন এখানে আমরা বলছি যে 0 1 2 আমরা এটাকে এই অ্যারের 0 ইন্ডেক্স আমরা বলছি এখানে 9টা অ্যারে, যেটা উপরে আমরা বলে দিচ্ছি যে 9টা অ্যারে, যে এই 9টা অ্যারে থাকবে বোর্ডে, এবং তার যেহেতু আমরা জানি অ্যারে ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, তার মানে 0 1 2 0 1 2 একটা উইনিং কম্বিনেশন হতে পারে, 3 4 5 হতে পারে একটা কম্বিনেশন, তারপরে 6 7 8 কম্বিনেশন হতে পারে। দেন আবার এখানে 0 আছে 0, দেন আবার এখানে 3, যে এই 3টা 0 3 এবং 6 8 বরাবর একটা কম্বিনেশন হতে পারে, বা 0 এখানে 4, দেন এখানে হলো আপনার 8 0 4 8 কম্বিনেশন হতে পারে। দেন আপনার এইদিকে বরাবর 1, দেন হলো আপনার এটা 5 হবে, 5 দেন 7 এই কম্বিনেশন হতে পারে। এই যে কম্বিনেশন গুলা আমরা এখানে উইনিং পজিশন হিসেবে আগে থেকেই দিয়ে রাখছি। কেন? আমরা এখন চেক করবো যখন আমরা এরকম 3বার দিয়ে দিব অলরেডি, বা যখন আমরা প্রত্যেকবার চেক করবো, যখনই কেউ ইউজার এভাবে প্রেস করবো, আমরা চেক করবো আসলে তার উইনিং কম্বিনেশনটা মিলছে কিনা। যদি মিলে থাকে আমরা বলবো তুমি উইনার। যার মিলবে, এটা 0 মিলো কতটা এক্সেল মিলো। তো এই কম্বিনেশন আমরা আগে থেকে এখানে ডিফাইন করছি, মানে এটা খুব সিম্পল রাখার জন্য। আচ্ছা, সো হতে পারে আমরা এটা সিম্পল যখন আমরা আপনাদের দেখাই দিব, তখন আমরা আরেকটু জটিল ইকুয়েশন যাবো, যে জায়গায় এখন যেভাবে ইজিলি খেলতে হতেছে ওইখানে না করে আমরা একটু কমপ্লেক্স দিব, যে আমরা এখন র্যান্ডম না করে আমরা বলবো যে তাকে থিঙ্ক করতে, যে তুমি সবচেয়ে বেস্ট পসিবল মুভটা তুমি দিবে। সো এরকম কন্ডিশন আমরা যাবো যদি আমাদের সময় থাকে। সো এটা মূলত হলো আমাদের উইনিং পজিশনটা দেওয়া। এখন আসি আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস, আমি একটু এটাকে মিনিমাইজ করে দিলে আপনাদের বুঝতে সহজ হবে। আচ্ছা, এটা তো আচ্ছা, প্রত্যেকটা যেভাবে আপনার কি বলবো এটাকে, জাভাতে আপনারা যখন একটা অ্যাপ রান করেন, তখন একটা মেইন ফাংশন থাকে, যেখান থেকে আমরা নর্মালি ইনিশিয়াল কল দিই বা ইনিশিয়েট করি। মেইন ফাংশন থেকে আমরা যেটাকে কল দিই সেটাকে সে প্রথমে এক্সিকিউট করে। ঠিক একইভাবে এইখানেও যখন আমরা মেইন অ্যাক্টিভিটি, যেটা একটা প্রোগ্রামিং ফাইল, তারও একটা ইনিশিয়েট দরকার। তো এই ইনিশিয়েটটা কোন জায়গায় হবে? সো এই ইনিশিয়েটের অনেকগুলো ওয়ে আছে বা স্টেপ আছে। দেখেন একটা জিনিস যদি খেয়াল করেন, এটাকে একটু করি, সবগুলোর ফাংশনের রিটার্ন টাইপ খেয়াল করেন, আর এইখানে একটা রিটার্ন টাইপ খেয়াল করেন। কি পার্থক্য মনে হয় এই সবগুলোর মধ্যে? সবগুলোতে প্রাইভেট ফাংশন লেখা, মানে আমরা ফাংশন করি, বাট এইখানে এটা ফাংশন, বাট এখানে এটা রিটার্ন টাইপ ওভারহেড দেওয়া আছে, বা যেটা আমরা বলি রিটার্ন টাইপ বলি আমরা, অ্যাবস্ট্রাক্ট বলি। সো এইটার সাথে এগুলো কি পার্থক্য মনে হয় আপনাদের? 2 বছরে আপনি তো অবভিয়াসলি এই জিনিসগুলো একটু জানছেন, তো বলতে পারবেন কিনা যে এগুলোর কি পার্থক্য? আপনার কোয়েশ্চেন কি ছিল? কোয়েশ্চেন ছিল যে এখানে সবগুলো যে ফাংশন আমরা দেখতেছি, এই যে ফাংশনগুলো সবগুলা, এই ফাংশনগুলোর মধ্যে সবগুলোই আমরা দেখতেছি সিমিলার, শুধু এটা একটু ডিফারেন্ট। সো এটা কেন ডিফারেন্ট, কি কোনো আইডিয়া আছে কিনা, বা কেন ডিফারেন্ট হইলো এটা বলতে পারবেন কিনা একটু? I guess আমরা এটা override হিসেবে রেখেছি so that we can apply it and we can change it accordingly. এটাকে আমরা রাখছি নাকি সিস্টেম আমাকে রাখতে বাধ্য করছে? কোনটা? System. ওকে, এখন সিস্টেম যদি রাখে বা আমাকে বাধ্য করে, কেন করে বলতে পারবেন? কখন করে? যখন like when we have a lot of variables and it needs to work with those variables, like অনেকগুলো circumstance based. এভাবে না,
ওভাররাইড কখন আমরা ইউজ করি বলতে হবে, কেন ইউজ করি ওভাররাইড? কিছু চেঞ্জ করার জন্য। এটা মেইন থিওরি না ওভাররাইডের। ওভাররাইড হলো আমরা বলি অ্যাবস্ট্রাকশন প্রিন্সিপাল ফলো করার জন্য। অ্যাবস্ট্রাকশন প্রিন্সিপাল যখন আমরা ফলো করি, আপনার কথা ঠিক আছে, এটা হলো আপনি ইউজ করতেছেন যে আমরা যখন একটা চেঞ্জ করি, আসলে আমরা তাকে চেঞ্জ করি না, আমরা এটাকে রিইউজ করি। যখন আমরা কোনো ফাংশনকে আমরা ইউজ করবো বা একটা এক্সিস্টিং ফাংশন অন্য জায়গায় আমরা ইনহেরিট করি, দেন ওই ইনহেরিট ফাংশনটা বা যদি অ্যাবস্ট্রাক্ট করে যদি বিল্ড করা থাকে, তখন আমরা যদি এটাকে যদি আমরা চেঞ্জ করতে যাই, আমরা তখন ওভাররাইড হিসেবে তাকে মডিফাই করি। আচ্ছা, আমার কোয়েশ্চেন ছিল এইখানে ওভাররাইডটা আমরা কেন দিলাম বা কেন দিতে বাধ্য হলাম আমরা। সো এটা জন্য আমরা অ্যান্ড্রয়েডের স্ট্রাকচার বুঝতে হবে যে যখন আমরা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বলি বা অ্যাক্টিভিটির যে কাজটা বা অ্যাক্টিভিটির আইডিয়া আসে, তখন অ্যাক্টিভিটি কাইন্ড অফ আপনাকে একটা স্টেট দেয়। স্টেট কি জিনিস, যে আমরা বলি বা নর্মাল যেটা স্টেট মনে করি যে একটা স্টেট মানে আমরা বলি অবস্থা। সো এইখানে একটা অ্যাক্টিভিটিতে স্টেট মিস করে যখন আমরা এই ইউআইটা দেখি, অ্যাপটা রান করি, তখন অনেকগুলো ফেজের ভিতর দিয়ে এই অ্যাক্টিভিটি যেতে হয়। আপনার শুরু হয়, আপনার লোডিং হয়, দেন আপনি দেখেন, দেন আপনি এটাকে চেঞ্জ করেন, দেন চেঞ্জ করার পর আপনি এটাকে ক্লোজ করেন। এই যে ওয়ে অফ স্টেপ আছে একটা স্টেটে, এই স্টেপগুলো অ্যান্ড্রয়েডে বিল্ট ইন কম্পোনেন্ট দিয়ে ক্রিয়েট করে রাখা। এখন আমরা আসি কিভাবে এগুলোকে আমরা দেখি বা কিভাবে আমরা এগুলোকে ইউজ করি বা ইউজ করতে বাধ্য করা হয় আমাদেরকে। আচ্ছা, প্রত্যেকটা অ্যাক্টিভিটির নিজস্ব কিছু ফাংশন আছে, নিজস্ব ফাংশন। যেভাবে আপনি এখানে দেখতেছেন অন ক্রিয়েট, আমরা এটাকে ওভাররাইড করছি, মানে এটাকে আমাকে মাস্ট বি ওভাররাইড করতে হয়েছে। কেন করতে হয়েছে? বিকজ অ্যাক্টিভিটিতে অন ক্রিয়েটটা হলো একটা অ্যাবস্ট্রাক্ট, যেটাকে মাস্ট বি আমরা ওভাররাইড করতেছে। কেননা এই পুরো অ্যাক্টিভিটি যখন আমরা ডিফাইন করছি, এই অ্যাক্টিভিটির ভিতরে একটাই ক্লাস আছে যেটাকে আমি মাস্ট বি ইউজ করতে হবে, দ্যাটস আমি কে ইউজ করছি। আচ্ছা, এখন আসি আমরা কেন মাস্ট বি ইউজ করলাম। এটার জন্য আমি আপনাদেরকে এই জায়গায় আপনি আসি, যে দেখেন সেট কন্টেন্ট ভিউ একটা ওভাররাইড মেথড। এগুলো কি জিনিস পরে বলতেছি বা আমরা নেক্সট ক্লাস দেখবো, বা অন কনফিগারেশন চেঞ্জ বা এখানে পোস্ট জুম। আমি জিনিসটা আপনাদেরকে দিন করতে চাচ্ছিলাম যেটা হলো যে পুরো অ্যাক্টিভিটি থেকে আমরা একটা স্টেট হিসেবে চিন্তা করতেছি। স্টেটের অনেকগুলো অবস্থা থাকতে পারে, রানিং অবস্থায়, পজ অবস্থায়, রিজিউম অবস্থায়, ডেস্ট্রয় অবস্থায়। এই সবগুলো অবস্থার মধ্যে একটা হলো যখন আমি এই স্টেটটাকে ক্রিয়েট করব, তার একটা স্টেট হলো এই অন ক্রিয়েট। সো আমরা এখানে শুধুমাত্র অন ক্রিয়েট ইউজ করছি, বা এছাড়াও আরো অনেকগুলো স্টেট আছে এই অ্যাক্টিভিটিতে। সো এইখানে আমাদের এইটাকে ইউজ করা লাগতেছে বিকজ আমরা যখন অ্যাপটাকে লোড নিছি বা রান নিছি, তখন এটা দেখতে কিরকম হবে বা এইটা কিভাবে কাজ করবে, এই জিনিসগুলো আমরা এই অন ক্রিয়েটের ভিতরে দিতে বাধ্য হয়েছি। কেন? অ্যান্ড্রয়েড এমনি বুঝবে না যে এখানে কি আছে, তাকে বলে দিতে হবে যে কোন সময় কোন জায়গায় আমাকে এখানে দেখাতে হবে। যেটা আমরা বললাম যে যখন এই অন ক্রিয়েট দ্বারা আমরা মেন করতেছি, এই ইউআইটা যখন ক্রিয়েট হবে, যখন আমরা রান করবো অ্যাপ, তখন এটাকে আমি ইউজার কাছে শো করাবো, তখন এটাকে ক্রিয়েট আকারে দেখাবো, তখন আমি এক্স্যাক্টলি কি করব, এই সব ইনফরমেশন গুলো বা সব ইনস্ট্রাকশন গুলো আমরা এখানে দিতেছি। আমি যদি এক্সপ্যান্ড করি, খেয়াল করবেন এখানে আমরা অনেকগুলো কাজ করতেছি। একটা এক্সাম্পল যদি দেখি, যে সেট কন্টেন্ট ভিউজ করছি, একটাকে দেখাইলাম যে সেট কন্টেন্ট ভিউ। আচ্ছা, এখানে আমরা এটা এক্স্যাক্টলি কিভাবে কাজ করে। তো আমি আগে বলছি যে এই অ্যান্ড্রয়েডে এটা যখন আমি বলে দিব যে এটা কিভাবে কাজ করতে হবে, কোন কোন জিনিসটা কি কি জিনিস, এই সবগুলো আমরা এখানে অন ক্রিয়েটের ভিতরে বলে দেবো। এগুলো তো আমাদের বাকি যেগুলো আছে এগুলো তো আমার হলো হেল্পিং ফাংশন, আমি বানাইছি আমার কাজের জন্য বানাইছি, আমার মতো করে বানাইছি। বাট এটা হলো প্রিডিফাইন অ্যান্ড্রয়েডের, যেটাকে আমরা এখানে রিউজ করতেছি আমার মতো করে। সে আমাকে বলে দিছে যে তুমি অন ক্রিয়েট করতে গেলে বা যখন একটা ইউআই ক্রিয়েট করবা, তখন তুমি এটাকে ইউজ করবা তোমার মতো ইউজ করো, কারণ এক একজনের ইউআই এক এক রকম হয়। তো কিভাবে এটা হয় সেটা আমরা দেখি। খেয়াল করে দেখেন, আমরা একটা বাইন্ডিং নামে একটা ভেরিয়েবল নিয়েছিলাম, আমরা বলছিলাম যে
ইউআই এর সাথে ডাটার বাইন্ডিং করাবে, ডাটা কানেক্ট করাবে। দেখেন আমরা বলতেছি যে অ্যাক্টিভিটি মেইন বা বাইন্ডিং ডট ইনপ্লেট, মানে আমরা এটাকে পপুলেট করতেছি বা এটার সাথে কানেকশন করাইতেছি। তার সাথে লেআউট ইনপ্লেটার, কোন লেআউট ইনপ্লেটার? যে লেআউটটা হলো আমাদের এখানে এই মেইন ডট এক্সাম্পল, যেটা অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন, এটা মূলত আমরা এখানে কানেক্ট করাচ্ছি। যে বাইন্ডিং মানে হলো তুমি কার সাথে কানেক্ট করাবা? এক্সএমএল ফাইলের সাথে। আমার এই জায়গায় এসে যখন অ্যাপটা রান হবে বা আমার এই স্টেটটা ক্রিয়েট হবে, তখন মূলত তুমি এটা আমাকে বাইন্ডিং করাবা, যাতে করে যখনই অনেক এটা রান হয় বা কল হয়, সাথে সাথে আমি ইউআইটা দেখতে পারি। এতটুকু ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, ওকে। আর এখানে আমি একটাই লাস্ট টপিক, এটাই সেট কন্টেন্ট ভিউ। সো যে জিনিসটা হবে সেট কন্টেন্ট ভিউ হলো আমি এই জায়গায় যে শো করাবো তাকে কিভাবে দেখবো বা তাকে যে বলে দিব, এই বলে দেওয়াটা হলো সেট কন্টেন্ট ভিউটা। আপনি যদি এখানে খেয়াল করে দেখেন, যদি এখানে অপশন থাকে তাহলে তো অবশ্যই দেখা দেবো। ওকে, সো এই যে দেখেন যে আমাকে কি বলতেছে যে সেট দ্য অ্যাক্টিভিটি কন্টেন্ট টু এন এক্সপ্লিসিট ভিউ। তার মানে ভিউ মানে কি? যে জিনিসটা আমি স্ক্রিনে দেখি বা যে জিনিসটা আমি ইউজার দেখে আমার আমার অ্যাপে স্ক্রিনে, ওই ভিউতে আমরা কি করতেছি? অ্যাক্টিভিটিটাকে সেট করাইতেছি বা এক্সপ্লিসিটলি ইন করাইতেছি। এবং এই ইন করাটা বলতেছি যে সেট কন্টেন্ট ভিউ। এই জায়গায় আমরা এটাকে ইউজ করতেছি যে বলতেছি বাইন্ডিং। তার মানে বাইন্ডিং এর রুটে কি থাকবে? রুটে যা থাকবে, রুটটা হলো এখানে যা যা আছে, এখানে রুটে হলো এই কনস্ট্যান্ট লেআউটটা। এই কনস্ট্যান্ট লেআউটে যা যা থাকবে সবকিছু আমরা কোন জায়গায় দেখাইতেছি? এই সেট কন্টেন্ট ভিউ। তার মানে ইনিশিয়ালি আসলে আমরা এই পুরো ইউআইটাকে এইখানে সেট করে দিচ্ছি যে তোমার এখানে যা যা লেআউট আছে এই লেআউটটার রুটটা তুমি আমার এখানে দেখাইবা, যে আসলে এই রুটটা। এবং যখন আমরা এটা দেখাবো, এইগুলো বাদ দেন, এগুলো আমি যদি কমেন্ট করি তাও আমার কিন্তু এটা দেখাবে, কারণ আমি সেট করে ফেলছি যে আমার এটা এই লেআউটটা মানে এই জায়গায় অন ক্রিয়েটের ভিতরে যখন অ্যাপ ক্রিয়েট হবে বা রান হবে তখন আমি এটা দেখাবো। এবং যখন এতটুকু পর্যন্ত যখন আমি কাজ করব, আমার অ্যাটলিস্ট ইউআইটা আমার এখন শো করানো শেষ। ফাংশনালিটি না হোক, বাট ইউআইটা আমার শো করানো শেষ, যারা আমি দেখাই দিলাম যে বাইন্ডিং করে আমি তুমি এটা ভিউতে দেখাই দাও। এতটুকু ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, এখন কোন পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন? না স্যার। বাকিদের কারো কোয়েশ্চেন আছে কিনা? না স্যার। ওকে, সো আজকে এতটুকুই থাকুক, অনেক লেন্থ হয়ে গেছে অলরেডি। আমি এখন অফিসে রয়ে গেছি, সো বেরোতে হবে। আর আমরা যদি পসিবল হয় আগামীকাল, যদি আপনার সময় হয় তাহলে আমরা আগামীকাল এটাকে শেষ করে নিলাম। কি মনে হয় আগামীকাল এই টাইমে হবে কিনা? এটা আমি আপনাদের অ্যাভেলেবিলিটি আছে নাকি